এই যে এত সুন্দর দেখতে মানুষগুলো, তার পরিবার, অথচ কারোর মনেই দুদণ্ড শান্তি নেই। সব বেশি একটা না একটা কোলাহল অশান্তি রয়েছে। ইলমা বুঝতে পারছে না ভাগ্যকে দোষ দিবে নাকি সময়কে। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখেছে সে, মানসিকভাবে ধাক্কা খেয়েছে, যেটা শোক এখনো মনের মাঝে রয়ে গেছে। বাবার নতুন বিয়ে, সৎ মায়ের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার মস্তিষ্কে গেঁথে গেছে। কত না খেয়ে স্কুল যেতে হয়েছে, কলেজেও তার ব্যতিক্রম হয় না। তাকে নিয়ে বাবা এবং মায়ের মাঝে ঝামেলা, দূরত্ব, মান অভিমান দেখেছে। এইটুকু জীবনে অনেক কিছু স্বাদ পেয়েছে সে। শুধু দাদি আর বাবার সাপোর্টে এখনো হাসি মুখে রয়েছে সে। তবুও নিশির আগমন হলে, চারপাশ যখন তমসায় ডুবে যায়, তখন চোখ এবং মন দুটোই নীরব আর্তনাদের প্রতিযোগিতায় নামে। অনেকক্ষণ নীরব অশ্রু বিসর্জন দেওয়ার ফলে ইলমার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ইলমা ওঠে, চোখে মুখে পানি ছিটিয়ে নেয়, ব্যালকনিতে গিয়ে ঠান্ডা বাতাসের আশা করে, কিন্তু তার বদলে সিগারেটের বাজে গন্ধ নাকে ঠেকে। ইলমার বুঝতে বাকি নেই গন্ধটা কোথা থেকে এসেছে। পাশে ফিরতে আদনানকে দেখে। তাদের বেলকনি পাশাপাশি হয়ে গন্ধটা সহজে চলে এসেছে। ইলমাকে তাকাতে দেখে আদনান সিগারেটটা আড়াল করে। ইলমা এক নজর আদনানের দিকে তাকিয়ে রুমে চলে আসে। আদনান পুনরায় সিগারেটটা ঠোঁটে চেপে ধরে তার ধোঁয়া নেয়। পুনরায় সেগুলো শূন্য ছেড়ে দেয়, দীর্ঘশ্বাস ফেলে। বুকের বাঁ পাশে হাত রাখতে সেখানে চিনচিন ব্যথা অনুভব করে। সন্ধ্যায় ইনান শেখ বাসায় আসতে ফাইজা বিচার দেওয়া শুরু করে। ফাইজা এরকম কথাবার্তায় ইনান শেখ বিরক্ত হন। রাগান্বিত কণ্ঠে বলেন, শান্তি দাও প্লিজ, এখন এসব শোনার ইচ্ছে নেই আমার। এখন ইলমা বিচার দিলে ঠিকই শুনতে পাল্টেছ মেয়ে একটা। 2 দিন পর মুখে চুনকালি দিয়ে দিবে, তখন বুঝবে। সমস্যা কি তোমার? ফালতুর মতো কথাবার্তা বলছো কেন? সমস্যা আছে আমার। তোমার বাইপ ইলমার হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে, বেয়াদ্দপ একটা। আমাকে থ্রেট দেয় আমি ওর বড় নাকি ছোট। গিয়ে দেখো তোমার মেয়ের সাথে প্রেম করছে। মুখ সামলে কথা বলো ফাইজা। ইলমা বা আদনান, তাদেরকে দেখেই বোঝা যায় এইরকম কোনো আকাঙ্ক্ষা ওদের মনে নেই। তুমি অযথা মানুষকে হ্যারেস করা বন্ধ করো। তুমিও আমাকে দাম দেও না। আমি দেখে সতীনের মেয়ে নিয়ে তোমার বাত খাচ্ছি, অন্য কেউ হলে কবেই চলে যেত। জেনে শুনে বিয়ে করছো আমায়, তাহলে এসব কথা আসছে কেন? তোমাদের ব্যবহারে তোমার মেয়েকে সবার সামনে জিজ্ঞেস করো আদনানের সাথে ওর কিছু আছে কিনা। না হলে আদনান আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, আজকে কেন বলল? আমি আমার মেয়েকে সব জিজ্ঞেস করতে পারবো না। তোমার বেশি সমস্যা থাকলে নিজে জিজ্ঞেস করে নাও। আমার মেয়ে আমার কাছে স্বচ্ছ কাছের মতো। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার প্রতি তোমার এত টান কেন? আমার ছেলে বা আমার প্রতিও এত টান নেই তোমার। ইলমা আমার মেয়ে, তুমি ধারণাও করতে পারবে না তাকে আমি কতটা ভালোবাসি। শুধু ইলমা না, আমি আমার ছেলেকেও আমি ভালোবাসি। যদি একই ব্যবহার তুমি ইজাজের সাথে করতে, তাহলে আমিও সেম কাজটাই করতাম। এখানে তফাৎ তোমার ব্যবহারে। ফাইজা ইনান শেখের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেন। দরজা খুলে বাইরে বেরোন। ইনান শেখ পেছন দিয়ে আসেন। ফাইজা ইলমাকে চিৎকার করে ডাকে, যা। ইলমা কানে পৌঁছা মাত্র ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখকে দেখে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই তো তার শক্তি, তার সাহস। তার বাবা চলে এসেছে, এবার ফাইজার একটা ব্যবস্থা করা যাবে। ইলমা তখন চুপ ছিল, কারণ সে একটা কথা বলে ফাইজা সেটা আরো 10 লাইন বানিয়ে ইনান শেখের কানে উঠাতো। সেজন্য যা বলার বাবার সামনে বলবে, যাতে তার বাবার মনে তাকে নিয়ে বিন্দুমাত্র বিদ্বেষ, সন্দেহ, এমনকি প্রশ্ন তৈরি না হয়। সবাই লিভিং রুমে উপস্থিত। আদনান নিজেও এসেছে, বিরক্ত হয়। এসে বাজখায় কণ্ঠে বলে, বাসায় কি শান্তিতে থাকতে পারবো না? আদনানের কথায় ফাইজা চেঁচিয়ে বলে, তার আগে বলো ইলমার সাথে তোমার কি? বাস আদনানের মাথা গরম হয়ে যায়। ইলমার দিকে একবার তাকায়, বাকিদের দিকেও তাকায়। ইলমার চুপ থাকাটা আদনানের আজকাল বিরক্ত লাগছে। মুখে মুখে জবাব দিলেই তো এই মহিলা এত সাহস পায় না। ইনান শেখ ফাইজার উপর রেগে বলেন, চুপ করবে তুমি? না, ইলমার জন্য আদনান আমায় কথা শুনিয়েছে। তখন ইলমা মুখ খুলে জবাব দেয়, আমি কারোর বাবার টাকায় না, নিজের বাবার টাকায় খাই, চলি, পড়ালেখা করি। তাহলে মানুষ আমায় অন্য ধ্বংসের খোটা কেন দিবে?
আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগবে কেন? যার সাথে আমার ভালো করে দুদণ্ড কথা হয় না, সে কোন সাহসে আমার নিয়ে বাজে কথা বলবে? যে আমার সাথে আদনান ভাইয়ের কিছু আছে, যে কোনোদিন মায়ের দায়িত্ব পালন করেনি, সে কোন অধিকারে নিয়ে আমাকে তাড়ানোর কথা বলে? সবাই চুপ। ইনান শেখ ফাইজার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। ফাইজা কিছু বলতে গেলে সজোরে চর বসে যায় ফাইজার গালে। ইনান শেখ আঙুল তুলে বলেন। তখন মেজাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে, আমার মেয়ের কোনো বিষয়ে নাক গলাবি না তুই। রাস্তার মেয়ে, ভদ্রতা কি শিখেছিস কখনো? কোন পরিবার কি চলে না চলে সেটা শিখেছিস? আমার মেয়েকে যে খাবার নিয়ে খোটা দিবে না, বিয়ে নিয়ে কথা তুলবে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর থেকে ফাইজা ইলমার ব্যাপারে কোনো কথা তুলবে তো নন স্টপ চর থাপ্পড় চলবে। তখন ইজাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি আপুর সাথে এরকম করো কেন? ইলমা আপু কত ভালো মানুষ, চাই তার এরকম একটা মেয়ে থাকুক, আর তুমি পেয়েও অবহেলা করছো। আমার আপু বেস্ট, তুমি অনেক ঝগড়া করো। ইজাজের কথায় আদনান খানিকটা হাসে, আর চোখে ইলমাকে দেখে ইজাজকে ফিসফিস করে বলে, আপুকে বিয়ে দিবি? ইজাজ আদনানের দিকে তাকিয়ে বলে, হুস, একটু আগে বাবা কি বলল? আপুর বিয়ের কথা তুললে মারবে। ওইটা তোর আম্মুকে, আমাকে না। আপুকে বিয়ে দেবে, সুন্দর একটা দুলাভাই আনবো। আমি খুঁজবো তোর জন্য দুলা ভাই। তাদের কথায় ধ্যান ভাঙে যখন তারেক মাহমুদ বলেন, ফাইজারকে নিয়ে আজকে না বলেই পারছি না। ইলমা এই বাড়ির মেয়ে, ও কি করবে না করবে, খাবে না ফেলবে, সেটা ওর ব্যাপার, আমাদের ব্যাপার। যে দায়িত্ব পালন করেনি তার এত মাথা ঘামানোর কিছুই হয়নি। আর আর কি জেনে বলছিলেন? আমার ছেলের সাথে ওর কিছু। শোনো, ইলমার মতো ভদ্র সভ্র মেয়ে আদনানের মতো বখাটের সাথে প্রেম করবে না। আদনান তো একটা ইসদিয়ার বেয়াদব। ব্যাস, আদনানের মাথায় পুনরায় আগুন জ্বলে ওঠে। মানে ওদের ঝগড়ায় তাকে টানে অপমান করাই লাগবে? সে না হয় টিভিং করে, তাই বলে ইলমার মতো গুণগান গাওয়ার কি আছে? আদনান তার বাবার কথায় জবাব দেয়, আমি ভদ্র মেয়ে বিয়ে করবো না, আমার মতোই একটাকে বিয়ে করব। তাতে কার কি হবে শুনি? তোমার নজর সবসময় পচা জিনিসের উপর যায়। ভালো কিছু মূল্য কি সেটা তো জানো না। যা খুশি করো, শুধু বেয়াদব মেয়ে মানুষ শেখ পরিবারকে বউ করে এই বাড়ির তুলতে পারবে না। তাহলে চাচ্চু কিভাবে এত ভালো মানুষ বিয়ে করে বাড়িতে তুললো? ঈশিতা ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদনান কথাটা বলে নিজেই হতভম্ব হয়ে যায়। মনে মনে বলে, হিস, আদনান সবসময় সত্যিটা বলতে নেই, এখন দিলি তো আরেকটা আগুন জ্বালিয়ে। তারেক মাহমুদ ছেলের কথায় খুশি হন। একবারে মোক্ষম জায়গায় কথাটা বলেছে। বেয়াদব হলেও একটা সুবিধা আছে, মুখের ওপর জবাব দেয়া যায়, সত্যিটাও বলা যায়। কিন্তু তার ছেলে একটু বেশি বেয়াদব, মানে বেয়াদবের টপ ক্লাসে আছে সে। ইনান শেখ এই নিয়ে টুর শব্দ করেননি, সোজা রুমে চলে যান। ফাইজা এজাজের রুমে গেছে। তার সরতে ঈশিতা আদনানকে বলে, মুখটা সামলাও আদনান, সব সময় সত্যি বলতে হয় না। তখন ফরিদা পারভিন ইলমাকে বলেন, এরপর চুপ থাকলে তোর খবর আছে, মুখে মুখে জবাব দি, দেখবি সাহস পাইবে না। ফরিদা পারভিনের কথায় আদনান ইলমাকে বলে, মেরিচার বাচ্চা, যা তেজ আমার সাথে দেখার, শুধু যেখানে দরকার সেখানে বিড়ালের মতো মিউ মিউ করিস। আদনানের কথায় ইলমা বিরক্ত হয়। চোখ রাঙিয়ে তাকাতে আদনান বিরক্তকর চাহনি দিয়ে বলে, এই প্রেমিক নারী, চোখ রাঙামি তো খবর আছে। মুখ সামলে কথা বলো, না হলে খবর আছে। থ্রেড দেয়া বন্ধ কর। তোর বাপের 12টা বাজাতে আমার সময় লাগবে না। কথায় কথায় বাপটানো কেন? সমস্যা কি? তোর বাপ একটা হিটলার, দেখিস না? রিনা খান একটা বিয়ে করে নিয়ে এসেছে, কাউকেই শান্তি দেয় না। তখন ঈশিতা আদনানকে ধমক দিয়ে বলে, থামবে নাকি গরম খুন্তিটা নিয়ে আসবো? আদনান চুপ করে। ইলমা তার দাদির পাশে গিয়ে বসে। তখন তারেক মাহমুদ ইলমাকে বলে, শোন মা, এরপর ফাইজার তোমার কোনো বিষয়ে বাড়াবাড়ি করলে ইনানকে বলবে, না হলে আমাকে। চুপ করে থাকবে না। তারেক মাহমুদের কথায় ফরিদা পারভিন বলেন, ফাইজা যা বলবে জবাব দিবি, চুপ করে থাকলে মাথায় উঠে বসবে।
তাদের দুজনের কথা শুনে ইলমা জবাব দেয়, আমি যা বলার বাবার সামনেই বলবো, যা প্রতিবাদ করার বাবার সামনেই করব। বাবার অনুপস্থিতিতে আমি 1 লাইন বললে তিনি 4 লাইন বানিয়ে সেটা উপস্থাপন করবে। তখন আমার বাবার মনে আমাকে নিয়ে একটু প্রশ্ন তৈরি হবে। এখন আমি কিছু বলছি না, সেই জন্যে আমার বাবা নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে সবটা। তখন আমি কিছু বললে তখন তাকে বিচার করতে হবে কার কথাটা সঠিক। আমি কি আদৌ কথাটা ঠিক বলেছি নাকি উনি সঠিক বলেছেন? ইলমার কথায় তারেক মাহমুদ আদনানকে বলেন, কিছু শেখো ইলমার থেকে। জীবনে বেয়াদব ছাড়া কিছুই তো শিখতে পারোনি। হ্যাঁ মেলিজা, আমার দেয়া হরলিক্সটা ঠিকঠাক খাচ্ছিস তো? আদনানের কথায় তৃপ্তি শব্দ করে হাসে। ঈশিতা ছেলের কথায় হাসবে নাকি বকা দেবে বুঝতে পারছে না। আদনানের এমন কথা ইলমা ভরকে যায়। আদনান বিরক্ত হয় ইলমা চুপ থাকাতে। তখন ইলমা জবাব দেয়, এটা কেমন প্রশ্ন? আগে তো তোর মাথায় তেমন বুদ্ধি ছিল না, কথাবার্তাও ম্যারম্যারে ছিল। নিশ্চয়ই আমার দেয়া হরলিক্স খেয়ে বুদ্ধি বেড়েছে তোর। ইলমা আদনানকে চোখ রাঙায়। ফরিদা পারভিন বলেন, এই ঝগড়া লাগিয়া গেল। আদনান উঠে দাঁড়ায়। অনেকক্ষণ হলো ভালো মানুষদের সাথে বসেছে, বেশিক্ষণ বসলে তার চুলকানি শুরু হয়ে যাবে, সেই জন্য উঠে দাঁড়ায়। অতিরিক্ত ভালো মানুষদের পাশে বসাতে আনকমফোর্টেবল ফিল হয়, কারণ সে জানে তার মতো বেয়াদব 2-4টা আছে কিনা সন্দেহ। রুমে এসে একটা সিগারেট ধরায় আদনান। সেটা টানতে টানতে ফেসবুকে ঢুকে নিজেদের ফ্রেন্ডস গ্রুপে ঢুকতে দেখে নির্মাণ একটা স্ক্রিনশট দিয়েছে, সেটাও জেবিন এবং আবরণের আপলোড করা পিকচার্সের। আদনান ছবিটা দেখে হা হা রিয়াক্ট মারে। নির্মাণ লিখেছে, কিরে তোর শিকার তো আবরণের কাছে। ব্লক মেরে দিয়েছি, এসব মাতারই আমার দরকার নেই। বাকিরাও অ্যাক্টিভ হয়। আদনানের মেসেজে সবাই অবাক হয়। সেজান জিজ্ঞেস করে, কি ব্যাপার, রিয়ানার ভালোবাসার গুড সাইড নাকি? হ্যাঁ আরেক সব ব্যাক রকমের। ব্রেকআপ করে নেব, আপাতত প্রেম করছি না। ওই সন্ধ্যায় কি ও মদ গিলছিস নাকি? নির্মাণের মেসেজে আদনান শুধু হাসে, রিপ্লাই করে, না, ভাবছি রাতে ক্লাবে যাব। তোর কোনো পরিচিত জুনিয়র থাকলে নিয়ে আসিস। হালার পোহালা, তুই আর ভালো হলি না। নির্মাণের রিপ্লাই দেখে আদনান পুনরায় হাসে। গ্রুপ থেকে বেরিয়ে আবরণকে খোঁচা মারে, লিখে, কিও নারী, দরদি জাতির পিতা, মেয়ে রাজি হয়েছে এতদিনে। আবরণ জেবিনের সাথে কথা বলছিল। আদনানের মেসেজ দেখে হা হয়ে যায়। এর আগেও তাদের কথা হয়েছে মেসেঞ্জারে, তাও আবরণই প্রথম নক দিয়েছিল জেবিনের ব্যাপারে। এখন আদনান আজকে নক দিয়েছে। আবরণ রিপ্লাই করে, মেয়ে মানে জেবিন আমার ফিউচার ওয়াইফ। শেষমেশ জনগণের খাওয়াটাকেই বউ বানাচ্ছিস? ক্লাবে নাচলেই কি ভার্জিনিটি নষ্ট হয়ে যায়? না, যদি ক্লাবে নাচতে নাচতে লাঙের হাত ধরে রুমে যায় তখন নিশ্চয়ই ভার্জিনিটি নষ্ট হয়। তবে তোর কপাল একদিক দিয়ে ভালো, তোর ফিউচার বউকে আদনান শেখ গভীরভাবে টেস্ট করেনি। এই মুখ সামলে কথা বলবি। নারী দরদি জাতির পিতা জনগণের খাওয়া জিনিস আবার টেস্ট করবে? ছি ছি। তাহলে তোর বোনকে দিস, নিশ্চয়ই পিওর হবে, একেবারে দেশি খাঁটি মাল। শুয়োরের বাচ্চা, আর একবার এই কথাটা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কথাটা বলে আদনান ফোন ছুঁড়ে মারে। মুহূর্তে নিজের মাঝে উত্তেজনা দেখতে পায়। রক্ত যেন টকবক করছে, হাত নিষ্পিস করছে, যেন এই মুহূর্তে জয় আবরণকে হাতের কাছে পেলে 2 কাপ বসিয়ে দিত। মাথা ভীষণ গরম হয়ে আছে আদনানের। কি করা যায় ভেবে ব্যালকনিতে যায়। নিস্তব্ধ চারপাশ, আকাশে নেই চাঁদ বা তারা, তিমিরে ডুবে থাকা বিশাল আকাশ, মৃদু হিমশীতল বাতাস। আদনান বারবার ঘেমে উঠছে। ব্যাকুল মনটাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে বারবার। বুকের বাঁ পাশে হাত রাখে, তার মনের সেই পবিত্র এবং শুদ্ধ নারীর কথা মনে আনে। মুহূর্তে একরাশ ভালো লাগা কাজ করে। সেজন্য মৃদু হেসে বিড়বিড় করে বলে, ভাগ্যিস পবিত্র নারী হৃদয়ের অন্তঃস্থলে আছে, নাহলে বেসামাল আমিকে এত সহজে কে সামলাতো। ব্যালকনি গ্রিলে হাত রেখে গুনগুন করে গেয়ে ওঠে। সুপ্রভাতে শেখ পরিবারের সবাই নাস্তা খেতে বসেছে। এক পর্যায়ে কথা উঠে নতুন বাড়ি নিয়ে। তৃপ্তি তারেক মাহমুদকে জিজ্ঞেস করে, বাবা কাজ কবে শেষ হবে? 6 মাস 1 বছর তো লাগবেই। তারেক মাহমুদের কথা শেষ হতে ইলমা জবাব দেয়, তৃপ্তি গিয়েছিস সেখানে? হ্যাঁ, সেদিন গিয়েছিলাম বন্ধুদের সাথে। তৃপ্তি উপর নিচ মাথা দুলিয়ে বলে। আদনান দুজনের কথা শোনে। তখন ইলমা বলে ওঠে,
বাবা আমিও যাব সেখানে। সাথে সাথে ইনান শেখ বলেন, কাজ শেষ হলে যাবে। এখন দিনের বেলায় ওখানে ছেলে পেলে থাকে, কাজ করে। যুগ খারাপ, তোমার যেতে হবে না। তুমি চলো নিয়ে। মেয়ের কথায় ইনান শেখ হৃদয় কুচকান, জবাব দেন, বাবার সময় নেই, একটু অপেক্ষা করো, একেবারে যেও। ইলমা জবাব দেয় না, মুহূর্তেই চুপসে যায়। বাকিরাও যে যার মতো নাস্তা খেয়ে নিজেদের গন্তব্যে রওনা হয়। আদনান রুমে এসে একটা সিগারেট ধরায়, সেটা টানতে টানতে শরীরে পারফিউম মাখে। সিগারেট খাওয়া শেষ হতেই মুখ ধুয়ে নেয়। পরিপাটি হয়ে বাইকে চাবি নিয়ে বেরোয় বাসা থেকে। নির্মাণ, সেজান, নিশাদ এবং রাহা আদনানের জন্য অপেক্ষা করছিল। আদনান আসতেই চারজন তাকে চেপে ধরে। নির্মাণ জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? সেজান জিজ্ঞেস করে, সত্যি ভালো হয়ে গেছিস? নিশাদ জিজ্ঞেস করে, আবার নতুন করে প্রেমে পড়ছিস? সবার এক নাকারে করা প্রশ্নে আদনান বিরক্ত হয়। সবাইকে থামিয়ে বলে, এরকম কিছু না, কয়েকদিন রিল্যাক্সে থাকতে যাচ্ছি। প্রেম মানেই তো প্যারা, তাই না? তুই প্লিজ এসব বলিস না, এই ধরনের কথা তোর মুখে একদম শোভা পায় না। নির্মাণের কথায় আদনান কয়েকটা গালি উচ্চারণ করে বলে, তোদের জ্বালায় কি ভালো হতে পারবো না? ঠিক করে বল, কোন মহিয়সী নারীর প্রেমে পড়েছিস? রাহার কথায় আদনান বিরক্তি নিয়ে বলে, শর্ত, সে কখন থেকে প্যান প্যান করে যাচ্ছিস। বলেছি প্রেম করবো না, আবার বলছিস কার প্রেমে পড়েছি। আদনানের কথা সবাই তাকিয়ে আছে তার দিকে। সবার এমন তাকানোতে আদনান আরো বিরক্ত হয়। সবাইকে রেখেই সে ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। বাকিরা তার যাওয়া দেখে এক দৃষ্টিতে। ইলমার টেস্ট এক্সাম সামনে, এরপর ফাইনাল এক্সাম। এ নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। মাধ্যমিকের পড়া যা, মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ে যায় সে। পাশ করা ইজি, কিন্তু ভালো মার্ক ওঠানো কঠিন। তবুও নিজেকে পড়াশোনায় মনোযোগী করে রাখে। যেখানে তার বন্ধু বান্ধবরা প্রেম নিয়ে ব্যস্ত, সেখানে সে পড়াশোনার সময় দিচ্ছে। ছুটির সময় তৃপ্তি প্রীতির সাথে গেটের কাছে এসে গাড়ি ধরে তিনজন। ইলমা আন মনে বাইরে দেখছে। তৃপ্তি এবং প্রীতি পরীক্ষা নিয়ে কথা বলছিল। ইলমা সেসবে মনোযোগ নেই। হুট করে তৃপ্তি বলে, এই ইলমা, অবন্তী আপুর যে বিয়ে শুনেছিস? ইলমা খানিক চমকে ওঠে, জবাব দেয়, কবে? আগামীকালকে মনে হয় হলুদ, এরপর বিয়ে। ও ভালোই তো, দেখা হয়নি তাই জানি না। দুজনের কথা মাঝেই তাদের রাস্তার পরিসমাপ্তি ঘটে। ভাড়া মিটিয়ে প্রীতিকে বিদায় দিয়ে রাস্তা দিয়ে হাঁটে দুজন। তাদের বিল্ডিং এর সামনে আসতেই হুট করে ইলমা দাঁড়ায়। তৃপ্তি ইলমাকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করে, আবার কি হলো? আরে উপরে দেখো। ইলমার কথায় তৃপ্তি চোখ তুলে তাকায়। ছাদে ডেকোরেশন করা হচ্ছে, সেটা একবার চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করে দুজন। সন্ধ্যায় অবন্তীর বাবা এসে পুরো শেখ পরিবারকে দাওয়াত দিয়ে যায়। ইনান শেখ এবং তারেক মাহমুদ দাওয়াত গ্রহণ করে। অবন্তীর বাবা আদনান, তৃপ্তি এবং ইলমাকে এক্সট্রা ভাবে বলেন গায়ে হলুদে আসার জন্য, সব দেখভাল করার জন্য। অন্তির তো ভাই নেই। এদিকে তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, নিজের বোনের দায়িত্ব পালন করবে না, আর আবার অন্যজনের দায়িত্ব পালন করবে। ওর মতো ছেলে থেকে এসব আশা করা বোকামি। অবন্তীর বাবা তারেক মাহমুদের এমন কথায় জবাব দেন, সবসময় মানুষ একরকম থাকে না, আদনানও পরিবর্তন হবে। হবে যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে। বাবার এমন কথায় আদনানের রাগ হয়। বিরক্তি ভাব নিয়ে বলে, গেলাম না এই বাড়িতে, তাতে আমার কিছু যায় আসবে না। আদনানের তেরা কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে বলেন, এই তেরামির জন্য কিছু করতে পারবে না। অবন্তীর বাবা তারেক মাহমুদকে থামিয়ে বলেন, আরে এখানকার ছেলেদের রক্ত গরম, শান্তভাবে কথা বল। আমি ওর বাবা হই। তখন ইনান শেখ বলেন, আরে ভাইয়া থামো, ও তো প্রফেশনাল বেয়াদব, সবাই জানে, নতুন করে বলার কি আছে। আদনান চুপ করে থাকে। অবন্তীর বাবা কফি শেষ করে বিদায় নেয়। তিনি যেতেই ইলমা তৃপ্তিকে বলে, ও ফুলের গহনা দিয়ে সাজাবো। কাকে বলবো? বাবাকে। না, বকা দিবে, বলবে সামনে টেস্ট এক্সাম। তাহলে আদনান ভাইয়াকে। তৃপ্তির কথায় ইলমা আদনানের দিকে তাকায়। একটু আগে যা করলো, মাথা গরম, এখন বলে নিশ্চয় ছ্যাত করে উঠবে। আদনান তৃপ্তি এবং ইলমার ফিসফিস করে বলা কথায় দৃষ্টিপাত করছিল। ইনান শেখ উঠে রুমে যান। তখন তৃপ্তি তারেক মাহমুদকে বলেন, বাবা ফুল লাগবে। ফুল দিয়ে কি করবে তুমি? গহনা বানাবো। টাকা দেব, নিজে নিয়ে আসবে, আমার সময় নেই।
তাহলে ভাইয়াকে বলো। মুহূর্তে মেজাজ হারায় তারেক মাহমুদ, বলেন, তুমি স্বপ্ন দেখো তোমার ভাই ফুল এনে দিবি। আদনান এবার গলার আওয়াজ চওড়া করে বলে, সব বিষয়ে আমাকে টানবে না, না তৃপ্তির না এই পরিবারের কোনো ব্যাপারে। আমার মতো বেয়াদবের থেকে কোনো আশা রাখবে না কেউ। কথায় কথায় আমি জানি আমি বেয়াদব, এই পাড়ার সবাই জানে, প্রতিদিন বলার কিছু হয়নি। আদনানের মৃদু চিৎকারে তারেক মাহমুদও চেঁচিয়ে বলেন, টাকা খরচ করে বেয়াদব বানাচ্ছি, এত সফলতা দিয়ে কি করব যদি ছেলেটাকে মানুষ করতে না পারি। তখন ঈশিতা বলেন, ওকে তুমি খারাপ বানিয়েছো। মানুষ অভাব বুঝায়, তুমি কখনো অভাব বুঝিয়েছো? টাকা চাইলে দিয়ে দিতা, ভুল হয়েছে, ওকে দেশের বাইরেই পাঠানো উচিত ছিল। পরিবারের অভাব বুঝতো, হার্ডওয়ার্ক করতো, এটাই বেটার ছিল। সব দোষ তোমার, তুমি তখন রাজি হওনি কেন? ঈশিতার কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়, আদনানকে বলেন, তোমাকে 15 দিন সময় দিলাম, নিজের পরিবর্তন না করলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না, থাকলাম না এই বাড়িতে, তাতে আমার কিছু যায় আসবে না। ফরিদা পারভিন সবাইকে থামিয়ে বলেন, আমার নাতি কোথাও যাবে না। তারেক কি বলে এদিন? তখন ঈশিতা বলে, আর লাইট দিবে না প্লিজ, ওর পরিবর্তন হওয়াটা জরুরি। ইলমা তৃপ্তি দুজনেই স্তব্ধ। কি একটা কথার থেকে কোথায় গেল। ইলমা ভাবছে ফুলের কথা তোলাটাই ভুলেছিল, তৃপ্তি ভাবছে ফুলের কথা তারেক মাহমুদকে বলাটাই ভুল ছিল। কিন্তু তারেক মাহমুদ এবার জোর দিয়ে বলছে সবটা। আদনানকে মাত্র 15 দিনের সময়, এরপর আদনানের বাড়ি ছাড়তে হবে। তখন ফরিদা পারভিন বলেন, আদনানে কি হইল? ওর ফুফাতো ভাইটা তো দেখতেই পারে, কত নম্র ভদ্র। আদনানের মেজাজ ঘেটে গেছে। তার দাদির দরকার ছিল নিজের মেয়ের নাতির কথা তোলার। আদনান বিরক্তি নিয়ে বলে, ওই টেপলার কথা আমার কাছে বলবে না, ও কি কি করে বেড়ায় তুমি জানো নাকি? নিজে তো বেয়াদব, সেজন্য ভালো ছেলেটাকেও তোমার মতো ভাবছো। ঈশিতার কথা আদনান বাঁকা হেসে বলেন, কেমন ভালো সেটা সময় হলে বুঝবে। কথাটা বলে সে রুমে চলে যায়। বাকিরা তার কথায় চোয়াল শক্ত করে নিয়েছে। তখন ফরিদা পারভিন বলেন, আপনার বিয়ে করে দাও, তখন বউ আসবে, তখন দেখবা সোজা হয়ে যাইব। মায়ের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলেন, আম্মা, ওর মতো বেয়াদবের কাছে কে মেয়ে দিবে? ওর কি চাকরি বা কোনো কাজ করে নাকি? বউ চালাবে কিভাবে? 15 দিন যদি নিজের সঠিক পথে আনতে পারবে তো আমার বন্ধুর কাছে প্রস্তাব রাখবো। তাহলে তো ভালোই। ফরিদা পারভিনের কথা শেষ হতেই ইলমা তৃপ্তি দুজনেই উঠে রুমে আসে। তৃপ্তি ইলমাকে বলে, ভাইয়াও কিভাবে 15 দিনে নিজেকে পরিবর্তন করবে? জানি না, ও বেশি উচ্ছৃঙ্খল, মানে অতিরিক্ত। শোন, একটা কথা বলি। তৃপ্তির কণ্ঠ অন্যরকম শোনালো। ইলমা কিছুটা অবাক হয়, জবাব দেয়, কি? ভাইয়াকে বোঝাবি। কি? হ্যাঁ, ভাইয়া যদি তোর কথা শোনে। আস্তাগফিরুল্লাহ। আদনান যা, আমাকে ধমকে সাইডে রেখে দিবে। না ভাই, ওর এক গার্লফ্রেন্ডকে বল বোঝাতে, আমি এইসবে নাই। আমার মনে হয় ভাইয়া তোর কথা শুনবে। কোন অধিকারের জন্য আমার কথা শুনবে? জানি না, ভাইয়ার চোখে তোর জন্য আকুলতা, টান, মায়া দেখতে পাই। এসব কেমন কথা তৃপ্তি? আদনানের মতো প্লে বয়ের মাঝে এরকম কিছু একটা থাকতেই পারে না। তুই প্লিজ উল্টাপাল্টা বলে আমার মনে ওকে নিয়ে তিক্ততা তৈরি করিস না। এরপর থেকে ওর সাথে কথা বলতে গেলেও না 4 বার ভাবতে হবে আমার। আমি এসব পছন্দ করি না তৃপ্তি। আচ্ছা বাদ দে, কিছু বলতে হবে না। হ্যাঁ, ওনার ভালো উনি আমাদের থেকেও বেশি বোঝেন। অবন্তীর হলুদের রাতে আতশবাজি ফোটানো হই হুল্লোড়ে মেতেছে ছাদের মানুষজন। ঈশিতা তৃপ্তির রুমে আসেন। তখন তৃপ্তি মুখ গোমড়া করে পড়ার টেবিলে বসেছিল। ঈশিতা এসে জিজ্ঞেস করে, হলুদে যাবে না? ইলমাকে বলো আমার ভালো লাগছে না। কেন, ফুল পাওনি তাই? এরকম কিছু না, যাও প্লিজ। কথাটা বলে ঈশিতাকে ঠেলে রুম থেকে বের করে দেয় তৃপ্তি। ঈশিতা মেয়ের কার্যকলাপে মৃদু হাসে। বেরোতেই আদনানের মুখোমুখি হয়। আদনান ঈশিতাকে দেখে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে। ঈশিতা ইলমার রুমেই যাচ্ছিল, কিন্তু ইলমা তখন লিভিং রুমে আসে। ঈশিতা তাকে দেখে বলে, হলুদে যাবে না? তৃপ্তি কোথায়? রুমে। শাড়ি পরবে না? ইলমা খানিক চুপ থেকে জবাব দেয়, ফুল হলে শাড়ি পরতাম,
এখন দেখি গাউন পরে যাব। ইলমার কথায় ঈশিতা জবাব দেয়, হলুদের শাড়ি পরে যেও, সুন্দর লাগবে। কথাটা বলে চোখ দিয়ে আদনানকে ইশারা করে। ইলমা আদনানের দিকে তাকায়। সে ফোন স্ক্রোল করছে, কিন্তু ফুলের কথা বলার সাহস নেই তার। এমনিতে গতকাল যা করলো না জানি ধমক একটা দিয়ে বসিয়ে রাখে। ইলমাকে চুপ থাকতে দেখে ঈশিতা ফিসফিস করে বলে, বলো। আরে ধমক দিবে, লাগবে না ফুল। কথাটা জোরে বলে ইলমা। আদনান ভ্রু কুঁচকে তাকায় ইলমার দিকে। ইলমা দৃষ্টি অন্যদিকে ফেরায়। আদনান ইলমার মুখশ্রী একবার পরখ করে। ঈশিতা প্রস্থান করে। তখন তৃপ্তি এসে বলে, ইলমা যাবি না? যাবনি। ভাইয়াকে বল ফুল এনে দিতে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে তৃপ্তি। ইলমা চোখ রাঙিয়ে বলে, আমাকে বলছিস কেন? তুই বল। গতকাল যা বলেছে এখন লাস্ট চান্সে তুই বলে দেখ প্লিজ। আই হোপ তোর কথা রাখবে। তৃপ্তির এহেন কথায় ইলমা পুনরায় চোখ রাঙায়। তৃপ্তি ঠেলতে থাকে। আদনান ওদের কাণ্ড আর চোখে দেখছে আর মিটমিট করে হাসছে। তৃপ্তির জোড়াজুড়িতে ইলমা বাধ্য হয়ে আদনানের সামনে আসে। মাথাটা নিচু করে বলে, বাইরে যাবা? কেন? আদনান জেনেও না জানার ভান করছে। কণ্ঠস্বর কিছুটা রাগ দেখায়। ইলমা আদনানের রাগ মিশ্রিত জবাবে খানিক বিরক্ত হয়। তবু তৃপ্তির কথার জন্য লজ্জা শরম ত্যাগ করে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলে, আমার ফুল লাগবে, তুমি এনে দিবা? ইলমার এই আবদারটা আদনানের কাছে ভীষণ আদরে লেগেছে। কোনো জবাব না দিয়ে ইলমা চোখের ঘন পাপড়িতে এক দৃষ্টিতে তাকায়। তখন তৃপ্তি ইলমাকে বলে, চলে আয়। মনে হয় আনবে না? ইলমা মাথা নাড়িয়ে চলে আসে। আদনান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। দুজন মনে মনে আদনানের ভাবকে তুলোধনা করছে, সাথে আদনানের মেজাজের গুষ্টি উদ্ধার করছে। দুজনে ব্যর্থ মনে শাড়ির দিকে তাকাচ্ছে। মেরুন রঙের শাড়ি দুটো খাটের একপাশে পড়ে আছে। তৃপ্তি ইলমাকে বলে, এই চুল ছাড়বি আজকে? না, বাজে লাগবে। এই চুপ, তোর চুল মাশাআল্লাহ হাঁটু ছুঁয়েছে, বাজে লাগবে কেন? খোপা করবো নে। না, চুল ছাড়বি। ভূতে ধরবে। ধরুক, তোর খোলা চুল দেখার শখ ভাই, তেমন একটা ভাগ্য হয় না। তৃপ্তির কথা শেষ হতে ইলমা চুলে ক্লিপটা খোলে। সাথে সাথে একগুচ্ছ কাজল কালো ঝরঝরে চুল হাঁটু অব্দি নেমে যায়। তৃপ্তি ইলমা চুলের দিকে তাকিয়ে বলে, কেশবতী, তোর জামাই তোর চুল দেখলেই ফিদা হয়ে যাবে। এরপর মাশাআল্লাহ বলবে। তৃপ্তির কথা ইলমা খানিক হাসে। চুলগুলো বাঁধতে বাঁধতে আয়নার সামনে দাঁড়ায়। হুট করে দরজার পাশ দিয়ে কারো সরে যাওয়া নজরে আসে। ইলমা ঘুরে দাঁড়ালে কাউকেই দেখতে পায় না। পরক্ষণে ভাবে হয়তো চোখের ভুল। কে আসবে এখানে? তৃপ্তি পায়চারি করছে আর ইলমাকে বলছে, ভাইয়া সত্যিই ফুল এনে দিবে? না। শালার ইতরের বউটা যদি রিনা খান হয় তখন বুঝবে মজা। যদি ভদ্র হয়? মেয়েটার কপাল পুড়বে, আদনানের অত্যাচার সহ্য করতে হবে। আরে মেয়েটা যে কি কপাল পোড়া। ইলমার কথায় তৃপ্তি বলে, মেয়েটা ভাগ্যবতীও, পিওর ভালোবাসা পাবে। এত প্রেম করেছে, এখন বলছিস বউকে পিওর ভালোবাসা দিবে? ও তো টাইম পাসে প্রেম করে, সিরিয়াস কিছু না। ভালো তো বাসবে বউকে। তৃপ্তির কথা ইলমা জবাব দেয় না। ফোন হাতে বন্ধু মহলে আড্ডা শুরু করে। প্রায় 20 মিনিট অতিবাহিত হওয়ার পর আদনান দরজার সামনে দাঁড়িয়ে বলে, ভেতরে আসবো নাকি তোরা বাইরে আসবি? আদনানের কথায় তৃপ্তি ইলমার দিকে তাকায়। ইলমা জবাব দেয়, ভেতরে আসো। আদনান বিরক্তি নিয়ে বলে, বাইরে আয়, আমি যাব না। তাহলে ঢং করে অনুমতি কেন নিলে? তীব্র ঝাঁঝালো কণ্ঠে প্রতিবাদ করে ইলমা। আদনান রুক্ষ গলায় জবাব দেয়, ঠেকা আমার না, তোদের। বাজে লোক। তাতে তোর বাপের কি? আদনানের কথায় ইলমা তর্জনী নাচিয়ে বলে, কথা কথা বাপ টানলে খবর আছে একদম। আয় দেখি কি খবর করতে পারিস। 101 বার বাপ টানবো, তাতে কার বাপের কি? তারা কোথাকার। ইলমা আদনানের ঝগড়ায় তৃপ্তি কপাল চাপড়ায়। দুটো শান্তিতে থাকতে পারে না। সামান্য বিষয় নিয়েও ঠুকাঠুকি, কিন্তু ঝগড়াগুলো শুনতে তৃপ্তির ভালোই লাগে। ইলমা তৃপ্তি লিভিং রুমে আসতেই আদনান ফুলের ব্যাগ ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা ব্যাগের দিকে তাকিয়ে বলে, এত ফুল? বেশি হলে দিয়ে দে, উপরের ফ্ল্যাটের মেয়েগুলোকে দিয়ে আসি। আরে নারী দরদি, সমাজ সেবক। ইলমার কথা আদনান থমকে বলে, প্রেমিক নারী উল্টাপাল্টা বলবি না। তোদের মেয়েদের ঢঙের শেষ থাকে না। ফুল না এনে দিলেও সমস্যা, এনে দিলেও নাকামি। এত ফুল তোর বাপের টাকায় ফুল আনিনি, নিজের টাকায় এনেছি।
এই কথায় কথায় বাপ টানবে না তো? ধমকে বলে ইলমা। তখন তৃপ্তি বলে, তোমার আইফোনটা দিও, পিক তুলবো আমি আর ইলমা। দেব শর্তে। আদনানের কথায় তৃপ্তি এবং ইলমা দুজনে হা হয়ে যায়। আদনান জীবনেরও নিজের ফোন কারো হাতে দেয় না, পিক তুলতেও না। তার রুমেও তেমন কাউকে ঢুকতে দেয় না। দরজা একটা লক করে রাখে আজীবন। এমনকি বাইকের পেছনে কাউকে বসায় না। কিন্তু হুট করে ফোন দিতে রাজি হয়েছে, তার শর্ত সাপেক্ষে। বিষয়টা সত্যি চিন্তার। আদনানের কথায় ইলমা বলে, কি শর্ত? চুল ছেড়ে হলুদে যেতে পারবি না, বেটা মানুষের আশেপাশে যেতে পারবি না, মেয়ে মানুষ ব্যতীত অন্য কারোর সাথে কথা বলতে পারবি না, হলুদে গিয়ে ঢং নাকামি কোনোটাই করতে পারবি না। এসব রুলস মানলে আমার আইফোন দিয়ে আজকে যত খুশি পিক তোলাতে পারবি। আদনানের শর্ত শুনে ইলমা তৃপ্তির দিকে তাকায়। তৃপ্তি চোখ দিয়ে ইশারা দিতেই ইলমা জবাব দেয়, এইসব শর্ত মানা ব্যাপার না। এই তো ভদ্রভাবে চলবি যাতে লোকে খারাপ না বলে। আচ্ছা যা, দেরি হয়ে যাবে। আদনানের কথায় ইলমা তৃপ্তি ফুল নিয়ে ইলমার রুমে যায়, মূলত গহনা বানানোর জন্য। রুমে এসে ফ্লোরে ফুলগুলো ব্যাগ থেকে বের করে ইলমা। আদনান অনেকগুলো ফুল এনেছে, বলা যায় তাদের প্রয়োজনের চেয়েও 3 গুণ বেশি ফুল। ইলমা তৃপ্তির দিকে তাকিয়ে বলে, তোর ভাই একটা পাগল। আসলেই কিভাবে টাকা নষ্ট করা যায় সেই ধান্দা। বড়লোকি মন তার, দেখিস না কত মেয়ে সেখানে জায়গা পায়। ভাইয়ার রাগ বেশি হলেও মন ভালো। তৃপ্তির কথা ইলমা মৃদু হেসে বলে, হয়তো। আদনান সোফায় বসে ফোন থেকে পিকচার ডিলিট করছে, আবার হাইড করছে। মূলত মেয়েদের সাথে যেসব পিকচার আছে সেগুলো কিছু ডিলিট করছে আর কিছু হাইড রেখেছে। উঠে রুমে এসে ফোনটা চার্জে বসিয়ে ব্যালকনিতে যায় আদনান। আজকে মনটা বেশ ফুরফুরে লাগছে। রাতে ডিনারটা করেই ইলমা এবং তৃপ্তি রেডি হতে বসেছে। ঈশিতাকে ডেকে এনে ইলমা শাড়ি পরে। সে নিজের শাড়ি নিজে পরতে পারে না, যত চেষ্টাই করে কুচি ঠিক হয় না, আঁচল উল্টো পড়ে, কোনোভাবেই তাল করতে পারে না সে। ইলমা তৃপ্তি সেমভাবে শাড়ি পরে, 2 হাতে বেলি ফুলের গাজরার সাথে খোপাতেও ফুল দেয়। ইলমা কানে ঝুমকো পরে, গলার স্বর্ণের চেইনটা আর চেঞ্জ করেনি। চোখে আইলাইনার, কপালে টিপ, হালকা লিপস্টিক, উজ্জ্বল শ্যামবর্ণ, মুখে হালকা সাজে মায়াবী লাগছে তাকে। তাদের 4 ভাই বোনের মধ্যে ইলমা উজ্জ্বল শ্যামলা। সে তার বাবার গায়ের রং পেয়েছে, তবে চেহারা পুরোটাই মায়ের পেয়েছে। আদনান, তৃপ্তি, ইজাজ তার দাদি এবং বাবা মায়ের মতো ধবধবে ফর্সা। শুধু ইনান শেখ এবং ইলমার গায়ের রং একই, সেটাও উজ্জ্বল শ্যামবর্ণ। ইলমা 2টো গোলাপ হাতে নেয়। দুজন তৈরি হয়ে বাইরে আসতেই আদনানকে খাবার টেবিলে দেখতে পায়, বাকিরা সোফায় বসা। ফায়জা আশেপাশেও নেই। সবার আগে বা পরে সে খাবার খায়। সবাই যখন বসে কথা বলে আশেপাশেও আসে না সে। তৃপ্তি এবং ইলমাকে দেখে ফরিদা পারভিন বলেন, সাবধানে যাস, কোনো চেহারা দিকে তাকাবি না। ফরিদা পারভিনের কথায় ইলমা আদনানের দিকে তাকায়, বিড়বিড় করে বলে, তোমার বলতে হবে না, তোমার নাতি যে রুলস দিয়েছে তোমার থেকেও দ্বিগুণ। ইনান শেখ মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, ফুল এনেছো কখন? বাকিরাও তাকায়। তৃপ্তি তখন জবাব দেয়, ভাইয়া এনে দিয়েছে। বাকিরা আর চোখে আদনানকে দেখছে। আদনান সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে খাবার খেয়ে শেষ দেয়। হাত ধুয়ে পানি পান করে রুমে যায়। চার্জ থেকে ফোনটা খুলে বাইরে আসে। তৃপ্তির দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে, যা বলেছি মনে থাকে জানো? তৃপ্তি মাথা নাড়ায়। ইলমার হাত ধরে বেরিয়ে যায়। আদনান আর সেখানে থাকেনি, সোজা রুমে চলে আসে। বেশি ভালো মানুষদের পাশে বসতে নেই, নাহলে তাদের বাতাস লেগে শরীরে চুলকানি শুরু হতে পারে। তৃপ্তি ইলমা আসতে দেখে সাজানো অবন্তীকে একদম পরে লাগছে। তাদের রিলেটিভ আছে বটে। শিমুল এবং তাজবিহাকে দেখে তৃপ্তি ইলমা তাদের কাছে যায়। কিছুক্ষণ কথাবার্তা বলে তৃপ্তি এবং ইলমা ছবি তুলতে যায়। এক কোনায় দাঁড়িয়ে ইলমা ছবি তুলছে, তার ক্যামেরাম্যান হচ্ছে তৃপ্তি। এক পর্যায়ে তৃপ্তি আশেপাশে তাকিয়ে বলে, কেউ নেই, প্লিজ চুল ছাড়া একটা পিক তোল, অনেক সুন্দর লাগবে। সাথে সাথে ইলমা জবাব দেয়, না, আদনান দেখলে বকবে। তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওর ফোন থেকে ডিলিট মেরে দেব। শিমুল তাজবিহ আসতে তৃপ্তি তাদের বলে, পাশাপাশি দাঁড়াও, ইলমাকে যাতে বাহিরে না দেখা যায়। 3 জন পাশাপাশি দাঁড়াতে ইলমা নিজের খোপা ছেড়ে দেয়। দীঘল কুন্তল কোমর ছাড়িয়ে সেই কেশ। ইলমার ছবি তোলা শেষ, হাতে চুল খোপা করে নেয়। তারপর তৃপ্তি ছবি তোলে। অবন্তীকে হলুদ দিয়ে স্টেজে ছবি তোলে 2 জন।
12:30টার মাঝেই আবার বাসায় চলে আসে ইলমা এবং তৃপ্তি। তৃপ্তি শাড়ি পরে হাঁসফাঁস করছে, সেজন্য এসে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে চলে যায়। ইলমা আদনানের ফোন হাতে রুমে আসে, ছবি সহ হোয়াটসঅ্যাপ দিয়ে আদনানের গ্যালারি থেকে ডিলিট করে দেয়। পুনরায় রুম থেকে বেরোয় সে। বেশি দেরি করলে আবার না আদনান রেগে যায়, ফোন দিয়ে এসে চেঞ্জ করতে পারবে সেই ভেবে আদনানের রুমের দরজায় নক করে ইলমা। 2-3 বার নক দিতে আদনান এসে দরজা খোলে। শাড়ি পরা মৃদু এলোমেলো ইলমাকে নজরে আসে আদনানের। শ্যামকন্যা চোখের দিকে দৃষ্টিপাত করতে যেন গভীর সমুদ্র দেখতে পায়। অন্যরকম সুন্দর সেই চোখজোড়া। আদনান সেই গভীর চোখে নিজের চোখের মিলনে বেশিক্ষণ ডুবতে পারেনি, নিজের সর্বনাশের ভয়ে সংযত করে নেয়। সামনে তাকিয়ে বলে, রুলস ঠিকঠাক মেনেছিস তো? ইলমার জবাবে আদনান ভ্রু কুঁচকে বলে, দেখিস মিথ্যা বলিস না, সব খবর আমার কাছে আছে। বললাম তো রুলস মেনেছি। খানিক বিরক্তি নিয়ে কথাটা বলে ইলমা। আদনান চল শক্ত করে বলে, এই মেজাজ দেখাবি না। তোমার কথাবার্তা এমন কেন? সেটা জেনে তোর কাজ নেই। কথাটা বলে ইলমার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয় আদনান। ইলমার রাগ হয় প্রচুর, সেজন্য দরজা লাথি বসাতে যায়। তখন আবার আদনান পুনরায় দরজা খুলছিল। চাদরের ফ্লোরে সিপ কেটে পড়তে যায় ইলমা। আদনান হতভম্ব হয়ে ইলমার এক হাত ধরতে পড়া থেকে রক্ষা পায় ইলমা। রাগে দুঃখে তার কান্না আসছে। আদনান ইলমার চোখ মুখ দেখে মুখ টেপে হাসে। ইলমা নিজেকে সামলে তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে, আল্লাহ বিচার করবে, দরজায় শান্তি মতো লাথিটাও বসাতে দেয় না। ইলমার কথায় আদনান জবাব দেয়, মাথা মোটা, এরকম শক্ত কাঠের দরজায় লাথি দিলে পা ভেঙে যেত। ভাঙলে ভাঙতো, তাতে কার বাপের কি? কথাটা বলে আদনানের থেকে হাত ঝাড়ি মেরে সরিয়ে নেয়। মুখ ঝামটা মেরে চলে আসে নিজের রুমে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকে হো হো করে হেসে ওঠে। যেই হাসির শব্দ ইলমার কানে আসতে চরম বিরক্ত হয় ইলমা। এদিকে ইলমা রুমে যাওয়ার পেছন দিয়ে আদনান নিজের রুমে প্রবেশ করে দরজা লক করে দেয়। ফোন হাতে নিয়ে গ্যালারিতে যেতে একটাও ছবি পায় না তৃপ্তি এবং ইলমার। মুহূর্তেই টনক নড়ে তার, সব ডিলিট করে দিয়েছে ইলমা। কিন্তু মেয়েটা বড্ড বোকা, তার হোয়াটসঅ্যাপে গেলেই তো ছবি সব পেয়ে যাবে। সেজন্য আদনান ইলমার আইডিতে যায়। ছবি সহ কিছু গেছে, আবার কিছু যাচ্ছে। আদনান একে একে ইলমার সবগুলো ছবি সেভ করে নেয়। ব্যালকনিতে বসে বসে ইলমার ছবিগুলো দেখে সে। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘর ছুঁয়েছে। আদনানের অ্যালার্ম সেই 6:30 থেকে বেজেই যাচ্ছে। আদনান সেটা বন্ধ করে আবার নির্দিষ্ট সময় চলতে থাকে অ্যালার্ম। প্রচুর বিরক্ত নিয়ে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে যায় আদনান। আজকে ভার্সিটি যাবে সে। রুমে এসে নিজেকে তৈরি করে নাস্তা খাওয়ার জন্য লিভিং রুমে আসে। তারেক মাহমুদ এবং ইনান শেখ মাত্র এসেছে নাস্তা খাওয়ার জন্য। তারা 3 জন একসাথে বসে নাস্তা সেরে নেয়। খেতে বসে তেমন কথা হয়নি তাদের মাঝে। আদনানের খাওয়া শেষ হতেই বাইকের চাবি নিয়ে আসে। ইলমা তৃপ্তি সবে নাস্তা খেতে এসেছে। আদনান দুজনকে আর চোখে পরখ করে। বেরিয়ে যাওয়ার আগে মুহূর্তেই তারেক মাহমুদ আদনানকে শুনিয়ে বলেন, আম্মা তোমার নাতনিকে বলে দিও আর 14 দিন। আদনানের কানে আসে সে কথা। বাকিরা তার যাওয়া দেখছে। আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। তারেক মাহমুদ আদনানের যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, আর কিছু বলার নাই, শোন বিকেলে আমি আর তৃপ্তি ফাতিহার বাসায় যাবো। মায়ের কথায় ইনান শেখ জিজ্ঞেস করেন, হুট করে কেন? অনেকদিন ধরেই বলছে ফারিসের ছেলের জন্য মেয়ে দেখবো। এ তো বেশ ভালো খবর। ইনান শেখের কথায় তারেক মাহমুদ তৃপ্তিকে বলেন, ভালো মেয়ে দেখবে, ফারিসের জন্য ছেলে যথেষ্ট ভদ্র। ইলমা সবার কথা শ্রবণ করে। নাস্তা শেষ করে সবার উদ্দেশ্যে বলে, বিয়েতে যাবে না তোমরা? তারেক মাহমুদ জবাব দেন, ইনান তো কোর্টে যাবে, বাকিরা যা আছে যাবে আর কি। ফাইজা ইজাজকে বকছিল তখন, পড়ালেখা ঠিকঠাক করে না, এই সেই হাবিজাবি কত ব্যাপার নিয়ে। ইজাজ নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি তার আম্মুকে রান্নার কাজে হেল্প করতে যায়। ইলমা উঠে নিজের রুমে আসে। তার রুম অনেকটা অগোছালো হয়ে আছে। ইলমার তেমন সময় হয় না রুম গোছানোর। আজকে যেহেতু কলেজ যাবে না, রুমটা গোছানো যাক। টেবিল একাডেমিক বইয়ের সাথে কিছু গল্প উপন্যাসও বই ছিল, যেগুলো পড়ার জন্য বুকশেলফ থেকে নামিয়েছিল ইলমা। যেহেতু সামনে টেস্ট এক্সাম, উপন্যাসের বই পড়ার মানেই হয় না। বইগুলো সুন্দর করে সেলফে তুলে রাখে সে। রুম ক্লিন করে, লিভিং রুমটাও গুছিয়ে নেয়। রান্না বান্না শেষ হতে কিছু কাজে হেল্প করে ইলমা। ফাইজার সাথে তার কথা হয় না, বলা যায় ফাইজা তাকে ইগনোর করে।
সেজন্য ইলমাও আগ বাড়িয়ে কথা বলতে চায় না। ভার্সিটিতে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে আদনান। এক হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যেটা কিছুক্ষণ পরপর মুখে তুলছে আর ধোয়া টানছে। অপোজিটে আবরণ মেয়েদের র‍্যাক দিচ্ছে। আদনানের চোখের আড়াল হয়নি সেসব ব্যাপার। রিয়ানার সাথে তেমন একটা যোগাযোগ হয় না আদনানের, বলা যায় নিজে থেকেই কথা বলা কমিয়ে দিয়েছে। দেখা হলে ব্রেকআপ করে নেবে। আদনানের হাবভাব ভালো ঠেকছে না নির্মাণের কাছে, সেজন্য বেশিক্ষণ নিজের কৌতূহল ধরে রাখতে পারেনি। নির্মাণ আদনানের দিকে শান্ত স্বরের প্রশ্ন ছুড়ে মারে, তোর হয়েছেটা কি? আদনান সিগারেটে একটা টান দিয়ে বলে, সময় খারাপ যাচ্ছে। বাকিরা কিছুটা অবাক হয়। শেজান জবাব দেয়, তোর অল্প স্বল্প পরিবর্তনের জন্য তোর মন মর্জি বুঝি না। আদনান শূন্য তাকায়, সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি খারাপ, ভালো সংস্পর্শে এসে দেখছি আবার সব নড়বড়ে হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেন আমায় বাস্তবতার কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করাচ্ছে। আমাকে আধারে মারায়, আলোতে নয়। কিন্তু কি বলতো, জীবনে কিছু কিছু সময়ে প্রতীক্ষা, মোহ, মায়ার তাড়নায় আলোতে আসতেই হয়। এই আলো আমার শ্বাসরুদ্ধ করে হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে। আমার নতুন সৃষ্টি কিংবা শেষ ধ্বংস এই আলোতে দেখতে পাচ্ছি। আদনানের কথায় নির্মাণ জবাব দেয়, এই আলোটা কি কাউকে ভালোবাসার মতো সর্বনাশী ব্যাপার স্যাপার? নির্মাণের কথা প্রত্যুত্তরে কোনো প্রতিক্রিয়া দেখায় না আদনান। বাকিরাও আর প্রশ্ন করার সাহস পায়নি। তবে ঘটনা ঘটে অন্য। আদনান যখন আবরণের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আবরণের দলের একটা ছেলে টিটকারি মেরে বলছে, জয় ভাই, আপনার শালা যাচ্ছে। কথাটা বলে ছেলেটা হাসে, সাথে ছেলে পেলে গুলোও হাসে। আদনানের কর্ণগহ্বর হয় সে বাক্য, কিন্তু ঝামেলায় যেতে চায় না, সেজন্য কিছু বলেনি। তার বোনকে সে সামলে রাখতে পারবে। মুখে বললেই বিয়ে হয়ে যায় না, শালা হয়ে যায়। কিন্তু জয় সেই কথাটা কাউন্ট করে জবাব দেয়, একবারে দেশি মাল, দেখলেই জিভে জল চলে আসে। ব্যাস, আদনানের টেম্পার গরম হয়ে যায়। শার্টের হাতা ফোল্ডার করতে করতে এগিয়ে আসে আবরণের দিকে। আবরণ আদনানকে খেপে যেন তৃপ্তি পেল। আদনান এসেই আবরণের কলার চেপে ধরে, নিজের শক্ত মাথা দিয়ে আবরণের কপালে জোরে বাড়ি দেয়। হাত মুষ্টিবদ্ধ করে আবরণের নরম গালে আঘাত করে। পা তুলে আবরণের পেটে আঘাত করে, যার ফলস্বরূপ আবরণের মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ে নিচে লুটিয়ে পড়ে। এগিয়ে আসে আবরণের দলের ছেলেপেলেগুলো। আদনান তাদের সাথে মারামারিতে ব্যস্ত, তবে নিজেও 2-4 ঘা খেয়েছে, যার ফলে কপাল চোট ফেটে রক্তে টইটুম্বর। নির্মাণ, শেজান, মোহিত এসে আদনানকে ছাড়ায়। জয় উঠে আদনানের পিঠে কয়েকটা লাথি বসায়, তাতে আদনান পুনরায় ক্ষিপ্ত হয়। আবরণের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দেয় বলে, শুয়োরের বাচ্চা, এই মেশিন নিয়ে এত তেজ না তোর? এরপর আমার বোনকে নিয়ে বাজে কথা মুখে আনবে, একেবারে অকাজের বানিয়ে ফিউচারে বাপ হওয়া ছুটিয়ে দেব। আবরণ ব্যথায় দম যায় অবস্থা, তবুও ঠোঁটের কোণে হাসি। আদনান বেশ বিরক্ত হয়। আবরণ সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, তোর বোনকে তো আমি দেখে নেব, যেখানেই পাবো। ফিউচারের কথা চিন্তা করিস। আদনান তেড়ে আসতে গেলে নির্মাণ তাকে ঠেকায়। আদনান চোখ মুখ শক্ত করে বাজে গালি দেয় আবরণকে। আদনানকে টেনে টুনে এক সাইডে নিয়ে আসা হয়। মুখের অবস্থা রক্তমাখা, রাগে শরীর অসম্ভব কাঁপছে তার। কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ। অন্যদিকে আবরণকে হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়। নির্মাণ আদনানকে পানির বোতল এগিয়ে দিতে দিতে বলে, তোদের ঝামেলা আর শেষ হবে না, হসপিটালে চল। ওই শুয়োরের বাচ্চা আমার বোনকে নিয়ে বাজে কথা বলবে কেন? ওর ঝামেলা আমার সাথে, আমার পরিবার টানবে কেন? জানি না, অবরানকে বিশ্বাস নেই, তৃপ্তিকে সাবধানে রাখিস। নির্মাণের কথায় আদনান পানি পান করে উঠে দাঁড়ায়। শরীরের সর্বাঙ্গ ব্যথায় ভেসে উঠেছে। আদনানের অবস্থা বুঝে নির্মাণ এবং শেজান তাকে ধরে গাড়িতে নিয়ে বসায়, পাশের হসপিটালে নিয়ে যায়। আদনান চুপচাপ হসপিটালে আসে, কাটা জায়গায় ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে নেয়। ব্যথায় ঔষধ সহ আরও কিছু ওষুধ লিখে দেওয়া হয়। হসপিটাল থেকে বেরিয়ে 3 বন্ধু একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার দাবারের জন্য। দুপুর বলতে 2:30 বেজে গেছে প্রায়। 3 জন মিলে লাঞ্চ সেরে বাইরে আসে। আদনান এই অবস্থা নিয়ে বাসায় যাবে না, সেজন্য ঠিক করে 2 দিন নির্মাণের বাসায় কাটিয়ে দেবে। অবন্তীর বিয়েতে এসেছে শেখ পরিবারের সদস্য। তৃপ্তি, ইলমা দুজনে সারাটা পরে হিজাব বেঁধে মাথা ঢেকেছে। ঈশিতা এবং ফাইজের সাথে সাথেই ছিল 2 জন। গিফট দিয়ে বরকে দেখে পিকচার তোলে তারা। অবন্তীকে বউ সাজে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। খাবার খেয়ে দেরি করেনি তারা, নিজেদের ফ্ল্যাটে চলে আসে।
বিকেলে ফরিদা পারভিনের সাথে তৃপ্তি তার ফুপির বাসায় যাবে। ফরিদা পারভিনের কথা মতো 2-3 দিন সেখানে থাকবে তারা। সেজন্য তৃপ্তি ব্যাগে দুটো থ্রি-পিস সহ দরকারি জিনিসপত্র নিয়ে নেয়। কিছুক্ষণ রেস্ট করে দাদি নাতনি বেরোয় ফারিজদের বাসার উদ্দেশ্যে। তারেক মাহমুদের পার্সোনাল কারে করে যাবে। ড্রাইভার তাদেরকে বাসার সামনে নামিয়ে দিবে। তৃপ্তি চলে যাবে। ইলমা 2-3 দিন একা কাটাবে। একা বলতে আর কি, কলেজেই তার সময় কেটে যাবে। তবে দাদিকে তার তৃপ্তিকে সে 3টা দিন মিস করবে। সন্ধ্যায় ঈশিতা নাস্তা বানাচ্ছে, ইলমাও হেল্প করেছে। ফাইজা আশেপাশেও ঘেসেনি। কিচেনে তারা দুজন। আদনান তখনও ফেরেনি। কল দিয়েছে, ফোন বন্ধ বলছে। ঈশিতা চিন্তিত ছেলেকে নিয়ে। ইলমাকে বলে, আদনানের হলোটা কি? সেই সকালে বেরিয়েছে, বাসায় আসার নাম নেই। মনে হয় এক্ষুনি এই বাসা ছেড়ে দিচ্ছে। আরে না, কোনো সমস্যায় পড়েছে মনে হয়। যে নিজে সমস্যা সৃষ্টি করে তার আবার কিসের সমস্যা? ইলমার কথা ঈশিতা নীরব চাহনি দেয়। ইলমা চায়ের ফ্লাক্সে চা ছেঁকে নিচ্ছে। ঈশিতা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছন্ন ছাড়া ছেলেটার হবে কি? কিভাবে ঠিক হবে? ভবিষ্যৎ কি? এখনো নেশা ছাড়তে পারেনি। ভালো হওয়ার নাম গন্ধ তো বহু দূরে। ইলমা চায়ের ফ্লাক্স নিয়ে লিভিং রুমে আসে। ইজাজ তখন রুম থেকে বেরোয়। ইলমাকে দেখে বলে, গুড ইভিনিং বনু। শুভ সন্ধ্যা। কথাটা বলে ইজাজকে 1 কাপ চা ঢেলে দেয় ইলমা। ইনান শেখ এসে চেয়ার টেনে বসেন। তারেক মাহমুদ চা পান করছেন। ঈশিতা এসে বলে, আদনান এখনো ফিরেনি, ফোন বন্ধ। দেখো নেশা করে কোথায় টাল হয়ে পড়ে আছে। কণ্ঠস্বরে বিরক্ত সুস্পষ্ট। ইনান শেখ কোনো প্রতিক্রিয়া দেখাননি। আদনানকে এমনিতেই তার পছন্দ না। ভদ্রতার রেশ মাত্র নেই ছেলেটার মাঝে। এমনিতে নিজের ক্লায়েন্ট আর বউ দুটোই কন্ট্রোল করতে হিমশিম খান। সেখানে আদনানের ব্যাপারে নিয়ে মাথা ঘামিয়ে পাগল হতে চান না তিনি। তাদের কথার মাঝে তারেক মাহমুদের ফোন বেজে ওঠে। ফাতিহা ভিডিও কল দিয়েছে। তারেক মাহমুদ রিসিভ করতে ফরিদা পারভিনের মুখ ভেসে ওঠে। তারেক মাহমুদ মাকে সালাম দিয়ে তৃপ্তির কথা জিজ্ঞেস করেন। তাদের কিছুক্ষণ খোঁজ গল্প হয়। ঈশিতা সেখান থেকে উঠে এসে আদনানের বন্ধু নির্মাণকে কল দেয়। কল বাজলেও কেউ কল তোলে না। ঈশিতা বিরক্ত হয় নির্মাণের কাজে। সে যেন ফোনে ট্রাই করলে সেটা বন্ধ বলে। পুনরায় নির্মাণের ফোনে কল দিলে রিসিভ হয়। ঈশিতাকে সালাম দিয়ে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করেন, আদনান কোথায়? আন্টি, আদনান আমাদের বাসায়। আম্মু অনেকদিন ধরে বলেছিল এসে ঘুরে যেতে, হুট করেই এসেছে। চলে যাবে 1-2 দিনের মাঝেই। সত্যি তো? আপনি কথা বলবেন ওর সাথে? দাও। নির্মাণ ফোনটা আদনানকে দেয়। আদনান সাধারণ ভঙ্গিতে হ্যালো বলে। ঈশিতা জবাব দেয়, ফোন বন্ধ কেন? চার্জ নেই। বাসায় চলে এসো। এত তারা কিসের? আর তো 13টা দিন, এরপর এমনিতেও বাসা ছেড়ে চলে আসব। যখন কাটটা তখন। আমাকে ছাড়া থাকার অভ্যেস করে নাও। করব, সমস্যা নেই। খাবার খেয়েছো? তুমি? বাসায় চলে এসো। যাব সময় হলে। ঈশিতা আর কিছু বলেনি। আদনান কল কেটে দেয়। ফোনটা নির্মাণের দিকে এগিয়ে দিয়ে বলে, সব নাটকবাজ। বাসায় থাকলে শান্তি দেয় না, চলে এসেছি তাতেও কল দিয়ে রাখে। মায়ের মন তো। ঋতুর শেষে ঝড়ের তাণ্ডব মূলত প্রাকৃতিক বৈরতা এবং ঋতু পরিবর্তনের সময়ের অস্থিরতার লক্ষণ হিসেবে ধরা যায়। এটি বাংলার সাংস্কৃতিক চেতনাকেও গভীরভাবে প্রচিত। আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন সকাল থেকে। এরই ভেতর খবর এসেছে ফাইজার মা মারা গেছেন। হুট করে মারা গেছেন। অবশ্য মৃত্যুর গ্যারান্টি নেই, কখন কার ডাক পড়ে। মানব জন্মে অত্যাবশ্যক এবং চরম সত্য হলো মৃত্যু। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি মিথ্যে নয়। আপনি, আমি, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফাইজা কেঁদে কেটে অস্থির। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তার মাও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যেহেতু আত্মীয়, সেজন্য শেখ পরিবারের নিয়ম অনুযায়ী প্রথম দিন সবাই মৃত বাড়িতে যায়। সে অনুযায়ী সকাল থেকে ব্যাগ গোছাচ্ছে ফাইজা। ঈশিতা, তারেক মাহমুদও যাবেন। ফরিদা পারভিন এত দূর জার্নিতে অসুবিধা হবে, সেজন্য তিনি যাবেন না। এমনি তো তৃপ্তি ইলমার সামনে পরীক্ষা। এখন চট্টগ্রাম গেলে
কমপক্ষে 4 থেকে 5 দিন সময় নষ্ট হবে। তৃপ্তি যেতে পারবে, বাট যেতে পারলেও ইলমাকে নিতে রাজি না ফাইজা। এই নিয়েও ইনান শেখের সাথে ঝগড়া হয়েছে দুদণ্ড। ফরিদা পারভিন তৃপ্তি ফাতিহার বাসায়, এখন চাইলেও আসবে না। আগামীকালকে পাত্রে দেখতে যাবে। এদিকে ইলমাকে এক ছেড়ে যেতে রাজি না ইনান শেখ। আদনানের কোনো খোঁজ খবর নেই, সেজন্য সেসব নিয়ে ভাবছে না কেউই। ফাইজা ইজাজের ব্যাগ গুছিয়ে নিজের বোরখা গায়ে জড়ায়। ইনান শেখ চিন্তিত ভঙ্গিতে লিভিং রুমে আসেন। ফোন হাতে ফরিদা পারভিনকে কল দেয়। রিসিভ হতেই বলে, আমা বিকেলে চলে এসো, ইলমা একা থাকতে পারবে না। আচ্ছা। ইনান শেখ দীর্ঘশ্বাস ছেড়ে ইলমাকে ডাকে। বাবার ডাক পেয়ে ইলমা আসে। ফাইজা তখন লিভিং রুমে এসেছে। ইলমাকে দেখে বিরক্ত হয় ফাইজা, তবে মুখে প্রকাশ করে না। তারেক মাহমুদ এবং ইশিতা এসেছে তৈরি হয়ে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সাবধানে থেকো, বিকেলে তোমার দাদি চলে আসবে। থাকতে পারবো, সমস্যা নেই। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। ইলমাকে কিছু টাকা দিয়ে ইনান শেখ সহ বাকিরা বেরিয়ে যায়। তাদের বিদায় দিয়ে ইলমা দরজা লক করে দেয়। কিচেনে গিয়ে ভেজানো মাংস রান্না বসায়। ভাত কুকারে বসিয়েছিল ইশিতা। তরকারি রান্নার আগে ছুটতে হচ্ছে, যেহেতু রাতে ফরিদা পারভিন এবং তৃপ্তি আসবে, সেভাবে রান্না করে ইলমা। কিছুটা সুস্থ অনুভব করে আদনান, সেজন্য ঠিক করে আজকে বাসায় চলে যাবে। এমনিতেও গতকাল থেকে এখন অবধি নিজের ফোন বন্ধ হয়ে রেখেছে। ভেবেছিল 2-3 দিন থাকবে নির্মাণদের বাসায়, সেটা সম্ভব না। এখানে তার মন টিকছে না তেমন। বাসায় গিয়ে একটা ঘুম দেবে। লাঞ্চ করে রেডি হয় আদনান। আর এটার দিকে সবাইকে বিদায় জানিয়ে বাইরে আসে আদনান। আকাশের অবস্থা খুব খারাপ। কিছুক্ষণের মধ্যেই যেন সব তছনছ করে দিবে ঝড়ের তাণ্ডবে। আদনান ক্ষিপ্ত কালো অম্বরে দৃষ্টি মেলে। সে বাসায় গিয়ে পৌঁছাতে পারবে কিনা শিওর না। রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে, কিন্তু অর্ধেক পথ আসতেই তুমুল বেগে বাতাসের সাথে ঝুপঝাপ করে বৃষ্টি শুরু হয়। আদনান আকাশের দিকে তাকায়। এই বৃষ্টি কয়েকদিনের জন্য কে জানে। চারপাশ অন্ধকার প্রায়। এখন কি বিকেলে নাকি রাত বোঝা মুশকিল। সমস্যা হয় একত্রে। আদনান বাসায় কাছাকাছি আসতেই তার রিক্সা আটকে ধরে দুটো মাইক্রো। আদনান কি ভেবে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোয়। আর একটু সামনেই তাদের বাসা। প্রায় 8-9 জনের মতো ছেলেপেলে আদনানকে ঘিরে ধরে। তাদের এক একজনের চাহনি একটু অন্যরকম। আদনান বুঝে এরা আবরণের লোক, সেজন্য না ঘাবড়ে জিজ্ঞেস করে, কি চাই? তখন একজন বলে, বৃষ্টিময় রাত, অন্ধকারে মেঘলা চারপাশ, খেকশিয়ালটা ধরছে একটা পোষা বিড়াল। তোর বাপ বিড়াল, তুই বিড়ালের বাচ্চা মোরগ। আদনান হলো সিংহ। আদনানের এরকম কথায় ছেলেটি তার মাথা দিয়ে আদনানের কপালে বাড়ি মারে। বৃষ্টির পানিতে ভেজা শরীর, চুলের পানি নাকের কপাট বেয়ে সরু হয়ে গজাচ্ছে। আদনান সবার দিকে আর চোখে তাকায়। পকেটে হাত দিয়ে একটা ছুরি আলগোছে বের করে। একটা ছেলের গলা কণ্ঠনালী চেপে ধরে ঘাড় বরাবর ছুরি বসিয়ে দেয়। খুব দ্রুত হয়, বাকিরা হতভম্ব হয়ে যায়। বাকি 4টা ছেলে আদনানকে ঘিরে ধরে। কেউ লাথি, কেউ ঘুষি দেয়। আদনান ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে, তবে সে প্রচুর মার খেয়েছে। নাক মুখ রক্তে সিক্ত। তখন একটা ছেলে আকস্মিক একটা ছুরি আদনানের হাতে গভীরভাবে বসিয়ে দেয়। সাথে সাথে গলগলিয়ে রক্ত বের হতে থাকে হাত থেকে। হাতের যন্ত্রণায় দিক বিদিক শূন্য হয়ে পড়ে আদনান। সর্বশক্তি প্রয়োগ করে ছুরিটা টেনে বের করে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় সেই ছুরির টকটকে লাল রক্ত। ছেলেগুলো নিজেদের নিয়ে পালিয়ে যেতে ব্যস্ত। আদনান হাত চেপে ধরে এগোয় সামনে। গতকাল মার খেয়ে অবস্থা খারাপ হয়েছিল। ওষুধ খেয়ে যাই ব্যথা কমিয়েছে। এখন তো 3 ডাবল। পুরো শরীর যেন কেউ বিষ ঢেলে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে এবার না জ্বর চলে আসে। বিভিন্ন ভাবনা মাথায় আসছে আদনানের। কোনো রকম বাসায় এসে কলিং বেল চাপে আদনান। কয়েকবার কলিং বেল চাপতে ইলমা এগিয়ে আসে। দরজায় হোল দিয়ে বাইরে দেখে। ভেবেছিল দাদি আর তৃপ্তি এসেছে, কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যাপার। আদনান এসেছে। ইলমা দরজা খুলতে আদনান দাঁতে দাঁত চেপে বলে, হাতে কি গজব পড়েছে? দরজা খুলতে এত সময় লাগে? মুখ সামলে কথা বলো। চুপ, তোর মুখ তুই সামলে রাখ। বজ্জা। কথাটা বলে ভেজা শরীর নিয়ে আদনান সোফায় বসে। ইলমা দরজা লাগিয়ে নজর দিতে দেখে ফ্লোরে লাল রঙের কিছু। হতভম্ব হয়ে আদনানের দিকে তাকায় ইলমা। ডান হাত রক্তে টইটম্বর, গোলাপি ঠোঁট এবং ফর্সা গাল কালো হয়ে আছে। আদনানের অবস্থা দেখে ইলমা ভয় পায়।
কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আদনান হাত চেপে রেখে জবাব দেয়, একটা ওড়না আনতো, রক্ত ঝরছে। ইলমা মাথা নাড়ায়। কোথা থেকে ওড়না আনবে? এদিক সেদিক ঘুরে পুরানো ওড়না পায় না। সেজন্য নিজের রুমে গিয়ে কাবার থেকে কালো রঙের একটা ওড়না নিয়ে আসে। হাত অসম্ভব কাঁপছে তার। এমনিতে চারপাশে যা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাজ পড়ছে। ভাগ্যিস বাসায় আইপিএস আছে, না হলে তো কাজ ছাড়ত। আদনানের হাতে বোধ হয়েছে শার্টের বোতাম খুলবে। ইলমা ওড়না এগিয়ে দিলে আদনান চোখ মেলে তাকায়। খুবই শীতল কণ্ঠে বলে, হেল্প কর। কি? আমার শার্টের বোতামগুলো খুলে দে। কি? চোখ বের করে বলে ইলমা। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাতে শক্তি নেই বোতাম খোলার, থাকলে তোকে বলতাম না। ইলমার মায়া হয়। এমনিতে আদনানের অবস্থা দেখে তার খারাপ লাগছে। বাসায় কেউ নেই যে হেল্প করবে, এখন তার ভরসায় আছে বেচারা। ইলমা মৌনতা কাটিয়ে বলে, তুমি চোখ বন্ধ করে রাখবে। চোখ খোলা থাকলে সমস্যা কি? আরে লজ্জা লাগে। ঢং ছাড়, হেল্প করবি না বল। ইলমা কাঁচু মাচু হয়ে দাঁড়ায়। আদনান ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ইলমা এগিয়ে গিয়ে শার্টের বোতামগুলো খুলে দেয়। শার্টের অবস্থা খারাপ, সে সাথে হাতটা যে রক্ত মেখে লাল হয়ে আছে। ইলমা চোখ মুখ খিচে রেখে আদনানের আঘাতের জায়গায় ওড়না শক্ত করে বেঁধে দেয়। আদনান চোখ বন্ধ করে ব্যথা গিলে নেয়। ইলমা আওড়ায়, এত ব্যথা কিভাবে সহ্য করছো? এসব কি করে হয়েছে? পরে বলবো। বাকিরা কোথায়? ওই ইজাজের নানু মারা গেছে, সবাই চট্টগ্রাম গেছে। তোকে নেয়নি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে আদনান। ইলমা জবাব দেয় না। আদনান আর কিছু বলেনি, উঠে রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে হাত না ভিজিয়ে শাওয়ার নেয়। কোনো রকম চেঞ্জ করে বাইরে এসে, রক্ত ঝরছে না বোধ হয়। আদনান ভেজা চুল নিয়ে খাটের উপর বসে, বাঁ হাতে তোয়ালে নিয়ে মাথায় রাখে। ধীরে ধীরে চুলগুলো মুছতে থাকে। তখন তার দরজায় কড়া নাড়ে ইলমা। আদনান খুব আস্তে বলে, আয়। ইলমা হাতে একটা মগ নিয়ে এগিয়ে আসে। আদনানের দিকে তাকায়, জবাব দেয়, ঠোঁটে মলম লাগাওনি? বেশি কেটেছে মনে হয়। হাতটা ড্রেসিং করে দিস। চাটা পান করো, ভালো লাগবে। টেবিলে রাখ। ইলমা চায়ের মগ টেবিলের উপর রাখে। আদনান আদেশ করে, ওয়ার্ড্রোবের প্রথম থাকে ফার্স্ট এড বক্স আছে, নিয়ে আয়। আদনানের কথা মতো ইলমা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। ওনার বাঁধন খুলে দেয়। খুব সাবধানে যত্নের সাথে কাটা জায়গায় ড্রেসিং করিয়ে মলম লাগিয়ে দেয়। আদনান পুরোটা সময় ইলমার কাজ দেখছিল। ইলমাকে দিয়ে বা হাতে মলম ঢলিয়ে নেয় আদনান। কিছুক্ষণের ভেতর হাতের জ্বলুনি শুরু হয়। একটু পর ব্যথা ছেড়ে দিবে। শরীরে অসম্ভব ব্যথা হয়ে আছে। ইলমা চায়ের মগ এগিয়ে দিয়ে বলে, ভাত আনবো? না, যতটুকু করেছিস অনেক কিছু। ইলমা জবাব দেয় না। আদনান চাটা শেষ করে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন ইলমা বলে, ঔষধ খাওনি? রাতে খাবো। এখন খেয়ে ঘুমাও। দাদি, তৃপ্তি আসবে না? ইলমা ঘড়িতে সময় দেখে। সন্ধ্যা 7টা বেজে গেছে। এখনো বৃষ্টি থামার নাম গন্ধ নেই। হয়তো আসবে না। ইলমা জবাব দেয়, আজকে আসবে বলে মনে হয় না। কবে কখন আসবে আমাকে বলিস। হয়তো আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকাল সকালে চলে যাব। ও মা, কেন? বাসায় কেউ নেই, আমি হুটহাট না জেনে ফিরেছি। লোকে জানলে তোকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে। ওরা আসলে আমায় মেসেজ দিয়ে বলিস রাতে ফিরবো। বাসা তো তোমাদেরও। আদনান জবাব দেয় না। ইলমা পুনরায় বলে, নাস্তা দিয়ে যাই, খেয়ে নিও ওষুধ। এত ভাবতে হবে না। আরে তোমার হাতের অবস্থা দেখো, মনে হচ্ছে জ্বরও আসবে। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কাটা হাত আর সামান্য একটু জ্বরই তো হবে। এরকম কিছু না। কণ্ঠস্বর খাতে নামিয়ে জবাব দেয় ইলমা। আদনান কিছু বলে না। ইলমা নিজের ওড়না হাতে রুমে আসে। আদনান ইলমা যাওয়ার দিকে তাকে মুচকিয়ে হাসে। এক হাত কপালে দিয়ে দেখে অসম্ভব গরম হয়ে আছে। অসময় জ্বর আসলে প্রেমিক নারী সেবা করবে তো, নাকি লজ্জায় দূরে দূরে থাকবে? ইলমা তখনকার বলা কথা ভেবে আদনান হাসে। চোখ বন্ধ করে রাখবে। আমার লজ্জা লাগে। রুমে আসতে ইলমা দেখে তৃপ্তির অনেকগুলো মিসড কল। সেজন্য ইলমা নিজে কল ব্যাক করে। রিসিভ হতে তৃপ্তি জানায়, বৃষ্টির জন্য আসা হয়নি, 9টার দিকে বৃষ্টি থামলে চলে আসব আমি আর দাদি। সমস্যা নেই, এত কষ্ট করে আসতে হবে না, আমি থাকতে পারবো। আরে না, কি বলিস? একটা কয়েক ঘন্টারই তো ব্যাপার। চাচু জানলে খবর আছে। আমি বাবাকে কল দিচ্ছি। না, চলে আসব।
আসতে হবে না, আমি এখন খাবার খেয়ে ঘুম দেব। দাদি কি বলে জানাচ্ছিস তোকে? ইলমা কল কাটে। এখন তৃপ্তি এবং দাদি আসলে ঝামেলা আরেকটা বাঁধবে। আদনানকে দেখলে যদি সন্দেহ করে। এই মুহূর্তে বাসা ছেড়ে আদনানে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এমনিতেই সে অসুস্থ। ইলমা বুঝতে পারছে না কি করবে। এখন আদনানকে এটা বললে বেচারাও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বৃষ্টি 10টার পর থামলেই হবে, আর আশা হবে না তাদের। এছাড়া কোনো উপায় নেই। এই আদনানেরও আসার সময় নেই। আজকেই কেন আসতে হলো? বৃষ্টিও বুঝে সময় বুঝেছে। এদিকে রাত 10:30 নাগাদ আকাশের গর্জন এবং ঝুপঝুপ বৃষ্টি কিছুটা থেমেছে। তবুও মাঝে মধ্যে ভয়ঙ্কর রকমের ডাক দেয় আকাশ। ইলমা পড়ার টেবিল ছেড়ে উঠেছে 10টায়। তৃপ্তিরা কল দিয়ে জানিয়েছে আজকে আর আসছে না, তবে আগামীকালকে বিকেল নাগাদ চলে আসবে। ইলমা স্বস্তির নিঃশ্বাস ফেলে আদনানের রুমের দিকে যায়। দরজা নক করলে কোনো সাড়া শব্দ পায় না। 7টার দিকে আদনান ঘুমিয়েছিল। ইলমা রুম থেকে বেরোনোর সময় লাইট অফ করে দিয়েছিল। হয়তো উঠেনি। ইলমা অনুমতির জন্য বসে থাকেনি। রুমে ঢুকে লাইট অন করে নজরে আসে কম্বল গায়ে জড়িয়ে ঘুমন্ত আদনানকে। ঠোঁট ফুলে অসম্ভব লাল হয়ে আছে, চোখের পাতা বন্ধ, দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলানো। গাল এখনো লাল হয়ে আছে, কাটা জায়গায় ওষুধ লাগায়নি হয়তো। ইলমা এগিয়ে আসে, আদনানের নাম ধরে বার করে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ইলমা কাঁপা কাঁপা হাতে আদনানের কপালে হাত রাখে। মুহূর্তে যেন তার ঠান্ডা হাত ছ্যাত করে উঠল। কপাল পুড়ে যাচ্ছে জ্বরে। ইলমা হতভম্ব হয়ে যায়। আদনানকে ডেকে জাগিয়ে তোলে।